সবাইকে আবারও শুভ সকাল। আমরা আজকে আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর লেকচার 3 পড়বো। সেই লেকচার 3 তে আজকে আমাদের যেটা আমরা দেখবো, যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইভেননেস এন্ড হেয়ারিনেস। সকালে আমরা এটার একটা এক্সপেরিমেন্টাল পোর্শন ছিল, সেকশন ছিল, সেখানে আমাদের ইভেননেস ডিটারমিনেশনের, তো সেটারই ডিটেলস সম্পর্কে জানার, যেহেতু আগে থিওরি পড়ে ল্যাবটা করা লাগতো, কিন্তু যেহেতু রুটিন অনুসারে আগেই ল্যাবটা দেওয়া আছে, তো যাই হোক। সো এখন ইভেননেস এবং হ্যারিনেস সম্পর্কে আমরা জানবো। তো এখানে প্রথম ছবিতে কয়েকটা ইয়ার্ন আমরা দেখতে পাচ্ছি, হোপফুলি সবাই। তো সেই ইয়ার্নের থিকনেস এবং থিক প্লাস থিন প্লাস গুলো আশা করি সবাই বুঝতে পারছে যে এখানে প্রথম ইয়ার্নের ক্ষেত্রে থিক প্লাস, দিস ইজ থিন প্লাস, সেকেন্ড ইয়ার্নের ক্ষেত্রে থিন প্লাস এবং থিক প্লাস গুলো মোটামুটি ভিজিবল। তো কোনো ইয়ার্ন যদি লাইক হয়, সো ইট ইজ আনইভেননেস, অর্থাৎ ইরেগুলার, এবং সেই সাথে আমরা যদি সেটাকে হেয়ারিনেস এর কথা বলি, তো এটার সাথে যে প্রজেক্টিং ফাইবার গুলো লেগে আছে সেগুলোকে আমরা হেয়ারিনেস বলছি। চলো ডিটেলসে শুরু করা যাক। ইরেগুলারিটি ওর আনইভেননেস, যেটা আমরা জানি যে যখন কোনো একটা ইয়ার্নের বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যের ভিতরে, অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলো সুষম হবে না, তখন সেটাকে আমরা ইরেগুলার আর আনইভেন বলছি। বিশেষ করে সেটা ওয়েট পার ইউনিট লেন্থের ক্ষেত্রে হতে পারে, ডায়ামিটারের ক্ষেত্রে হতে পারে, ক্রস সেকশনের ক্ষেত্রে হতে পারে, ইত্যাদি। তো এখানে যেটা মূলত বলা হচ্ছে সেটা হচ্ছে যে the mass per unit length variation due to the variation of fiber assembly generally known as irregularity or unevenness। বলা হচ্ছে যে মাস পার ইউনিট লেন্থ ভেরিয়েশন, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের ভরের পরিবর্তন, ভেরিয়েশনটাকেই আমরা এখানে সাধারণত ইরেগুলারিটি বলছি। তো ইরেগুলারিটির ক্ষেত্রে যদি আমরা ডিফাইন করি, এখানে সাধারণত আমরা বলছি যে থিক প্লেস, থিন প্লেস এন্ড নেপস থাকছে। থিন প্লেস -50%, থিক প্লেস প্লাস 50% এন্ড নেপস হচ্ছে প্লাস 200%। এই পুরোটাকে আমরা বলতেছি ইরেগুলারিটি। ওকে, সো নাও ইয়ান ইরেগুলারিটি রিকগনাইজ অন দ্য ফ্লোয়িং আইস। কিভাবে আমরা এটাকে রিকগনাইজ করব যে আমার ইয়ানটা ঠিক আছে কিনা, যে ভেরিয়েশন in linear density তে, variation in thickness, variation in twist, variation in strength, variation in color, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমার আনইভেননেস বা ইরেগুলার আমরা বলতে পারি। মনে করো কোনো একটা ইয়ানের মাস পার ইউনিট লেন্থ ঠিক আছে, কিন্তু সেই ইয়ানের ভেরিয়েশন আছে কোথায়, টুইস্টে অথবা স্ট্রেংথে অথবা কালারে, তো সেই ক্ষেত্রেও কিন্তু সেটা ইরেগুলার হবে। ওকে, তাহলে যে কোনো একটা প্রপার্টিসের যদি পুরো ইয়ানে অসামঞ্জস্যতা দেখা দেয়, তাহলে সেটাকে আমরা ইয়ান ইরেগুলারিটি বলছি। ওকে, তো এই ইয়ান ইরেগুলারিটি যেটা, তো সেটার জানার আগে আমাদের কিছু টার্মস জানা দরকার, যেমন এমপ্লিটিউড এবং ওয়েভলেন্থ। তো এটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি, কারণ এটা লাইক একটা ঢেউয়ের মতো। তো একটা পিরিয়ডিক ইয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ পিরিয়ডিক্যালি চলছে। তো এখানে যে দুটো শীর্ষ দেখা যাচ্ছে, এই শীর্ষ থেকে এই শীর্ষ, তো সেটাকে বি দ্বারা প্রকাশ করছি, এবং লাইন থেকে উপরে সর্বোচ্চ যে মিডিয়ান থেকে, সেটাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করছি। এবং এক্স এবং বি এগুলো কি বলা হচ্ছে যে, এখানে দেখো যে এম হচ্ছে মেইন চার্ট, এম হচ্ছে এটার মেইন, যেটা আমরা গড় বলবো। এ হচ্ছে অ্যামপ্লিটিউড, এ যেটা মেইন লাইন থেকে উপরে সর্বোচ্চ, যেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলছি। এবং আরেকটা যেটা, সেটাকে আমরা বি ওয়েভলেন্থ অফ পিরিয়ডিক ভেরিয়েশন বলছি। অর্থাৎ এই যে ঢেউটা, এই ঢেউটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, নির্দিষ্ট সময় পরপর, একই সময় বারবার আসছে, সেজন্য সেটাকে আমরা ওয়েভলেন্থ বা পিরিয়ডিক ভেরিয়েশন বলছি। তো অ্যামপ্লিটিউড এবং ওয়েভলেন্থ জানার উদ্দেশ্য হলো, এটা যেহেতু আমরা যখন আমাদের ইয়ানের ফলস নির্ণয় করব, তো সেই ক্ষেত্রে সেই ফলসটা কিরকম, পিরিয়ডিক বা অন্য কোনো প্রকার কিনা, সেটা নির্ধারণের জন্য সাধারণত আমাদের এই ওয়েভলেন্থ এবং অ্যামপ্লিটিউড জানা দরকার। বলা হচ্ছে two terms, wavelength, amplitude is used to describe the periodic variation. Following figure সেটা বলছে কি, the wavelength is a distance from one peak of wave to the next. Amplitude is the measure of the size of swing of the main level, usually expressed as a percentage, অর্থাৎ this portion to this portion.
ওকে, দিস ইজ নন এজ দ্য ওয়েভ লেন্থ, অর্থাৎ একটা পিরিয়ডিক ভেরিয়েশন ওয়েভ লেন্থ। এন্ড এই গড় থেকে এটা কত উপরে উঠছে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ওকে, আর সবগুলোর গড়ই হচ্ছে মিন লেন্থ। আমরা সকালবেলা একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম কাট এন্ড ওয়েট মেথড ডিটারমিনেশনের ক্ষেত্রে। তো সেখানেও কিন্তু আমাদের একটা মিন লাইন আছে, সেখান থেকে আমাদের কিছু ডাটা আমরা পাবো, সেগুলোকে আমরা সাজাবো, অর্থাৎ ইয়ানগুলো কেটে কেটে। তখন সেটার যে আকৃতি বা শেপটা কিরকম হচ্ছে সেটা থেকে আমরা সেখান থেকে অ্যামপ্লিটিউড বের করব, সেখান থেকে ওয়েভলেন্থ বের করে আমাদের যে ইরেগুলারিটিটা রয়েছে সেটাকে আমরা ডিফাইন করব। ফর দিস রিজন উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য অ্যামপ্লিটিউড এন্ড ওয়েভলেন্থ। সো ভেরি সিম্পল, ঢেউয়ের এক মাথা থেকে আরেক মাথা সেটাকে আমরা বলতেছি ওয়েভলেন্থ, এবং গড় লেন্থ থেকে এর উচ্চতাটাকে আমরা বলতেছি, মিনটাকে যেটা সেটাকে আমরা বলতেছি যে কি বলতেছি, হাইট যেটা। ওকে, নেক্সট আমাদের পিরিয়ডিক ভেরিয়েশনটা তাহলে কাকে বলছি আমরা? যে পিরিয়ডিক ভেরিয়েশন শব্দটা দিয়ে আমরা যেটা বুঝতেছি, ভেরিয়েশন শব্দটা দিয়ে আমরা এতটুকু বুঝতেছি যে এটা একটা সমস্যা বা এই ভেরিয়েশন আছে। যখন পিরিয়ডিক শব্দটা আসতেছে তখন একটা রেগুলার ফিনোমেনে আসতেছে, যে আমরা প্রতি শুক্রবারে মেসে প্রতি শুক্রবারে মাছ খাবো বা প্রতি শুক্রবারে মাংস খাবো। ঠিক আছে, এটা কিন্তু একটা পিরিয়ডিক ভেরিয়েশন। আবার যদি এরকম হয় যে মাংস কবে খাবো তার ঠিক নাই, সো এটা কিন্তু পিরিয়ডিক ভেরিয়েশন না, এটা ইরেগুলার ভেরিয়েশন। কবে হবে কবে হবে না ওই ডোন্ট নো। সো ইয়ানের ক্ষেত্রে যখন এই থিক প্লেস বা থিন প্লেসটা একটা নির্দিষ্ট সময় পর 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 আসতেছে তখন সেটাকে আমরা বলতেছি পিরিয়ডিক ভেরিয়েশন। বলা হচ্ছে all traces of the variation in weight per unit length show the random distribution of the deviation from the mean। আমাদের যে মিন ছিল, আমাদের যে গড় ছিল, সেখান থেকে কি করছে, show the random deviation from the mean, and inspection of some traces level it define a sequence of thick and thin plates are a stand of the material. This form of irregularity refers as a periodic variation, so which happened after a period. Okay, ক্লাসিফিকেশন অফ দ্য পিরিয়ডিক ভেরিয়েশন যদি আমরা বলি, আমরা দুটি ভাগে ভাগ করছি, তিনটি ভাগে: শর্ট টার্ম ভেরিয়েশন, মিডিয়াম টার্ম এবং লং টার্ম ভেরিয়েশন। শর্ট টার্ম ভেরিয়েশন শব্দটা দিয়ে আমরা বুঝতেছি শর্ট 1 to 10 টাইমস অফ দ্য ফাইবার লেন্থ, অর্থাৎ যে ভেরিয়েশনের, অর্থাৎ এটা একটা ফাইবার, মনে করো এখানে একটা ঝামেলা আছে, অর্থাৎ এখানে থিক প্লেস থিন প্লেস আছে, ধরে নেই থিক প্লেস। তো এই থিক প্লেসটা কতক্ষণ পর পর আসছে, মনে করো এটা একবার, পরবর্তীটা একবার একবার এইভাবে আছে, তো এটা কতক্ষণ হবে? একটা ফাইবারের ভিতরে কতবার আছে বা কতটুকুতে আছে? শর্ট টার্ম ভেরিয়েশন বলছে 1 to 10 টাইমস অফ দ্য ফাইবার লেন্থ। ফাইবার লেন্থের যদি 1 থেকে 10 টাইমস এর মধ্যে থাকে বা 10 টাইমস থাকে ফাইবারের ভিতরে, তাহলে সেটাকে আমরা বলতেছি শর্ট টার্ম ভেরিয়েশন। The amplitude of the short term are greater than those of the long term variation. This is because the usually result of faulty processing of the machine. Okay, medium term 10 to 100 times of the fiber length। আমাদের দেখো ফাইবার থেকে কিন্তু ইয়ার্ন হচ্ছে, তাই না? তো শর্ট টার্ম ভেরিয়েশনটা কি, আমরা যদি শর্ট স্ট্যাপল বা লং স্ট্যাপলও নেই তাহলে কি ঘন 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 থাকছে, তাই না? মিডিয়াম টার্ম হচ্ছে কি 10 to 100 টাইমস, অর্থাৎ একটা ফাইবারের মনে করো 5 ইঞ্চি, 5 ইঞ্চি তো আর হবে না, মনে করো 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা ফাইবার। 1 ইঞ্চি একটা ফাইবার যদি কি হয় পরপর পরপর থাকে 1 to 10 টাইমস, অর্থাৎ 2 টাইমস হতে পারে, 3 টাইমস হতে পারে, এরকম যদি পরপর থাকে তাহলে সেটা 10 পর্যন্ত শর্ট টার্ম। আর যদি মনে করো এখানে একটা আছে, একটা গিট্টু আছে, এই 100 সেন্টিমিটার পর একটা, যদি 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটার পর একটা আছে, আর একটা 100 সেন্টিমিটার পর আছে, তাহলে সেটাকে আমরা মিডিয়াম টার্ম ভেরিয়েশন বলছি। লং টার্ম ভেরিয়েশন এটা আরো বেশি, যখন এখানে একটা আছে, এখানে 1000-এর পর একটা আছে, এরপর একটা আছে, সেটাকে আমরা বলতেছি লং টার্ম ভেরিয়েশন। অর্থাৎ নাম শুনে আমরা বুঝতেছি শর্ট টার্ম ভেরিয়েশনের ক্ষেত্রে আমার যে ইরেগুলারিটিস গুলো সেগুলো দ্রুত কাছাকাছি ঘটবে, আর যেগুলো মিডিয়াম টার্ম সেগুলো একটু দূরে দূরে ঘটবে, যেগুলো আমরা বলবো লং টার্ম সেগুলো আরো দূরে দূরে ঘটবে। ঠিক আছে, সো দিস ইজ নাও পিরিয়ডিক ভেরিয়েশন এন্ড দেয়ার টাইপস আমরা জানলাম। এখন আমার ইয়ানের ভেরিয়েশনটা কিরকম সেটা হচ্ছে কথা। সো কজেস অফ ইরেগুলারিটি, কেন ইরেগুলারিটি সাধারণত হয় আমাদের ইয়ানের ভিতরেতে? আমরা তো কখনো চাই না যে আমাদের ইয়ানটা ইরেগুলার ইয়ান হোক, কোথাও মোটা কোথাও চিকন হোক, তাই না? এ ধরনের তো আমরা চাই না।
হয়তো তোমাদের বাসায় অনেকেরই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স রয়েছে ইয়েতে দড়ি পাকানোতে, অর্থাৎ পাটের দড়ি পাকানোতে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স রয়েছে। আমরা কি করি, একটা পাটের সাথে আরেকটা পাট গুঁজে দিয়ে সাধারণত টুইস্ট দেই নিচে, সেটা যে কোনো মিডিয়া বা কোনো কিছুর মাধ্যমে হলেও একটা টুইস্ট দেই, সেটা হুইল হতে পারে, সেটা কোনো লাঠির মতো জিনিস হতে পারে, ত্রিভুজের ইয়ের মতো, অর্থাৎ রাউন্ড হতে পারে। তো এইখানে কথা হচ্ছে এখন আমাদের যখন রিং স্পিনিং বা মডার্ন যে স্পিনিং সিস্টেম গুলো আছে সবগুলোতেই কিন্তু একই সিস্টেম বা সেটারই অর্থাৎ ওল্ডটারই আপডেটেড ভার্সন। সেটা হচ্ছে সেখানে ইয়ার্নে তো ইরেগুলারিটি হওয়ার কথা না, তারপরেও কিন্তু ইরেগুলারিটি হয়। যেমন আমরা যখন দড়িটা বানাই বা রশিটা বানাই তখন যদি বেশি ইয়ার্ন দিয়ে ফেলি সেই ক্ষেত্রে সেখানে কি মোটা হয়ে যায়, আবার কম দিলে চিকন হয়ে যায়। সো কজেস অফ ইরেগুলারিটি যদি আমরা বলি, প্রপার্টিস অফ দ্য র ম্যাটেরিয়াল, আমরা যে র ম্যাটেরিয়ালটা তুলাটা ইউজ করছি সেটা কিরকম, সেটা যদি বেশি শর্ট হয় তাহলে কিন্তু ঝামেলা। কারণ হচ্ছে যে আমার যে জয়েনিং পয়েন্টস গুলো কিন্তু বেশি হবে। মনে করো তুমি দড়ি পাকাচ্ছ বা রশি পাকাচ্ছ, তৈরি করছো, সেখানে তোমার ছোট ছোট পার্ট কাটা আছে, তো সেই ক্ষেত্রে তোমার অনেকগুলো বেশি জয়েন দিতে হবে এবং যার কারণে তোমার কিন্তু সেখানে ইরেগুলার হওয়ার সম্ভাবনা থাকে। আর তোমার কাছে যদি লম্বা লম্বা পার্ট থাকে তাহলে সেগুলো দিয়ে একটা বা দুটো জয়েন দিয়েই কিন্তু তুমি অনেক বড় বড় রশি তৈরি করতে পারবা। ওকে, সো প্রপার্টিজ অফ দ্য র ম্যাটেরিয়াল এটার উপর ডিপেন্ড করছে। ইনহেরেন্ট শর্টকামিংস অফ ইয়ার্ন মেকিং দ্য প্রপার্টি অফ মেশিনারি। ইনহেরেন্ট জন্মগত ভাবেই কিছু শর্টকামিংস থাকতে পারে ইয়ার্নের ভিতরে, সেটা এবং মেকানিক্যালি যেহেতু প্রিপারেটর মেশিনে প্রিপেয়ার করা হয় সেই মেশিনের কোনো ফল্টস বা সেই মেশিনের প্রিপারেশনের সময় কোনো ফল্টস, মেকানিক্যালি ডিফেক্টিভ মেশিনারি, আমরা যেটা দিয়ে বানাচ্ছি মেশিনারিজটা দিয়ে সেটাই ডিফেক্টিভ। মনে করো যে আমি যে হুইলটা দিয়ে রোটেশন দিচ্ছি সেটা মনে করো 10 মিনিট পর পর স্লো হয়ে যায়, 10 মিনিট পর পর স্লো হয়ে যায়। তো স্লো যখন হয়ে যায় তখন কি হয়, ওই জায়গায় কি হয় যে টুইস্টটা ভালোভাবে যায় না। ওকে, okay, and external causes due to the working condition and insufficient operation. এক্সটার্নাল বাইরে থেকে কিছু প্রভাবিত করতে পারে, যেমন ময়েশ্চার বেশি থাকতে পারে, তারপর আমরা যে মেশিনটার কাজ করছি সেখানে ইনসাফিসিয়েন্ট অপারেশনের কারণে হতে পারে, অর্থাৎ মনে করো গ্রিস দেওয়া নাই বা স্লাইডিং হচ্ছে না, স্লাইডিং দরকার একখানে, সে কারণেও হতে পারে। সো কজেস অফ ইরেগুলারিটির কারণ মূলত এগুলোই, যে প্রসেসিং ফল্টসটাই বেশি হয় মূলত এবং সেই সাথে র ম্যাটেরিয়ালটাও জড়িত থাকে, এই কারণে ইরেগুলারিটি সাধারণত সৃষ্টি হয়। এবার আসবো আমরা মেজারমেন্ট অফ ইরেগুলারিটি, আমরা কিভাবে ইরেগুলারিটি মেজার করতে পারি। সকালবেলা আমরা আমাদের এক্সপেরিমেন্টে দেখেছিলাম কয়েকটি মেথড, তো সেখানে এই সমস্ত মেথড ছাড়াও আরো কিছু মেথড রয়েছে, সেগুলো সম্পর্কে জানবো। প্রথমত ভিজুয়াল মেথড। ভিজুয়াল মেথডের কথা আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ভিজুয়াল, চোখ দিয়ে দেখবো, তাই না? তো সেখানে আমরা ব্ল্যাকবোর্ডস, আমরা সকাল এক্সপেরিমেন্টে একটা দেখেছিলাম ব্ল্যাকবোর্ডস, অর্থাৎ আমরা ইয়ার্নটাকে ব্ল্যাকবোর্ডে জড়াচ্ছি, জড়িয়ে দেখতেছি যে এটার ইরেগুলারিটিটা কিরকম। তো একইভাবে সেটা ড্রামে জড়ানো যেতে পারে, একটা রাউন্ড ড্রামে জড়ানো যেতে পারে এবং একইভাবে দেখা যেতে পারে যে সেখানে কিরকম ভাবে চেঞ্জটা হচ্ছে। ফটোগ্রাফিক ডিভাইস প্রোটেকশন, ছবি তুলে হতে পারে বা প্রজেকশন করে হতে পারে। প্যাটার্নিং প্রিডিটেক্টর, যেমন ল্যাব মিটারস, এর মাধ্যমে হতে পারে, ডিটেক্ট করা যেতে পারে। তারপরে কাটিং এন্ড ওয়েটিং মেথড আমরা দেখলাম, কাটিং এবং ওয়েটিং মেথডের মাধ্যমে আমরা ল্যাব স্কেল, ল্যাব মিটার, স্যালাইভার এগুলো টেস্ট করতে পারি, হ্যাং কাউন্ট, শর্ট কাউন্ট, এগুলো সবই পারি, অর্থাৎ তখন স্যালাইভার গুলো পেঁচিয়ে কাটবো। একইভাবে ভেরিয়েশন ইন থিকনেস আন্ডার কম্প্রেশন গজ, তো কম্প্রেশনের মাধ্যমে কিন্তু আমরা টেস্ট করতে পারি, যেমন উইরা এবং লিনরা ইয়ান ডায়ামিটার টেস্টার। তো উইরা এবং লিনরা ইয়ান ডায়ামিটার টেস্টারটা কিরকম, যে আহ, এরকম দুটো রোলার থাকবে, তো এই রোলারের ভিতর দিয়ে যখন ইয়ানটা যাবে তখন সেই ইয়ানের যখন দৈর্ঘ্যটা সেম হবে, মাসটা সেম হবে, ডায়ামিটারটা সেম হবে, তাহলে আমার এখানে এই যে রোলারটা রয়েছে সেটা একই রকম ডিফ্লেকশন দিবে, অর্থাৎ একইভাবে রেগুলারলি চলবে। বাট যখনই আমার এখানে ইয়ানের ডায়ামিটারটা কমে যাবে, উপর এবং নিচের রোলার দুটো বেশি চেপে যাবে, তাই না? তো এই যে রোলার দুটো কিরকম চেপে যাচ্ছে সেটাকে আমরা কম্প্রেশন টেস্টার বলছি। তো এখানে উইরা যেটা ওর রিভো রোভিং লেভেলনেস টেস্টার, লেভেল আছে কিনা, এবং লিনরা ইয়ান ডায়ামিটার টেস্টার, এই দুটো ইউজ করা হয়। এরপরে আছে ইলেকট্রন ক্যাপাসিট্যান্স টেস্টার, যেটা আমরা দেখলাম একটু আগে, উস্তার টেস্টার এবং ফিল্ড এন্ড ওয়ার্কার টেস্টার নামে আরেকটি টেস্টার রয়েছে।
তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ফটো ইলেকট্রিক টেস্টার ভিতরে এখানে নিশ্চয়ই আলো দিয়ে কাজ হবে, ঠিক আছে। উইরা ফটো ইলেকট্রিক টেস্টার এবং লিন্ডার টেস্টার রয়েছে আমাদের মেজারমেন্টের জন্য। ওকে, তো আমরা এখন কিভাবে অন্যান্য মেথড গুলো দেখেছি আমরা মোটামুটি। তাহলে আবার যদি আমরা একটু দেখি যে আরো কিছু রয়েছে, যেমন এয়ার ফ্লো মেথড, মার্কারি ডিসপ্লেসমেন্ট মেথড, অনেকগুলো মেথড রয়েছে। সো প্রথমে যদি বলি ব্ল্যাকবোর্ডে ড্রামে একইভাবে করানো যায়, ফটোগ্রাফিক ডিভাইস ছবি তুলে প্রজেকশনের মাধ্যমে, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি কাটিং এর মাধ্যমে হতে পারে, কম্প্রেশন এর মাধ্যমে, অর্থাৎ চাপ দিয়ে দুটি রোলারের ভিতরে। তো মনে করো যে দুটি সমান্তল, নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো সমান্তল যখন একটা উপরটার উপর থাকে, তো এখানে যদি কোনো কিছু ঢুকানো থাকে তাহলে সেটার উচ্চতা সহ হবে। তো এটা যখন এর ভিতর দিয়ে পাস করা হবে তখন কি সমান্তলটা, যদি এখানে যে ম্যাটেরিয়ালটা আছে, ইটটা গুজে দিছো তুমি, মনে করো তোমার চৌকির নিচে তুমি ইট গুজে দিছো, তো এখন সেই ইটটা যদি কম বেশি হয় তাহলে তোমার চৌকিটা উঁচু নিচু হবে, তাই না? ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে যে কম্প্রেশন টেস্টারের মাধ্যমে আমরা কি করছি, আমাদের রোলারের ভিতর দিয়ে যখন ইয়ার্ন, সালাইভা, রবিং এটাকে পাস করছি, সেটার থিকনেসটা এই রোলারের মাধ্যমে গিয়ে কম বেশির কারণে রোলারটা ডিফ্লেক্ট হবে, উপর নিচে হবে, সেখান থেকে মেজার করা হয়। এরপর ফেব্রিক ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স টেস্টারের কথা বললাম, যে ফেলট্রিক এবং ওয়ালকার টেস্টার রয়েছে, ফটো ইলেকট্রিক টেস্টার রয়েছে, যেগুলো আমরা সাধারণত আমাদের ইয়ার্ন ইরেগুলারিটি মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। ওকে, তো এখন এগুলো সম্পর্কে একটু জানা দরকার আমাদের, যে এগুলো কিভাবে কি কাজ করে সেগুলো সম্পর্কে। তো প্রথমে আমরা চলে আসবো উস্টার ইভেননেস টেস্টার, যে কথাটা আমি সকালে বলেছি যে ক্যাপাসিটি মেজারমেন্ট প্রিন্সিপাল, এখানে ক্যাপাসিটি মনিটরিং অফ ইয়ান মাস ভেরিয়েশন, ওজনের উপর বেস করে ভেরিয়েশন করা হয়। কি বলছে আমরা যদি একটু দেখি, বলা হচ্ছে যে this instrument is used for measuring the evenness of fiber assemblies such as saliva, roving, yarn based of capacitance principle. তো এটার ভিতর দিয়ে শুধুমাত্র যে ইয়ানই যাবে এমনটা নয়, এটার ভিতর দিয়ে সালাইভা, রবিং সবগুলোরই কিন্তু আমরা মেজার করতে পারবো। ওকে, তাহলে কাহিনীটা কি, বলা হচ্ছে যে a high frequency electric field is generated in the sensor slot between a pair of capacitor, এর মাঝখানে এখানে আমরা কি তৈরি করছি, একটা হাই ইলেকট্রিক ফিল্ড, ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড তৈরি করছি। If the mass weight per unit length of the fiber assembly between the capacitor plate changes, the electrical signal is altered, the output signal of the sensor change accordingly. The change in capacitance কিসের উপর ডিপেন্ড করছে, দেখো তাহলে কি হচ্ছে, ক্যাপাসিটর প্লেট থাকছে দুটো, সেখানে আমরা কি করছি, একটা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছি। সেই হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড জেনারেটর ভিতর দিয়ে আমার যে ইয়ার্নটা রয়েছে, যেটার ইরেগুলারিটি মেজার করতে হবে, সেটা পাস করছি। তো সেইটা পাস করার কারণে যখন তার এখানে ডিফ্লেকশন হচ্ছে, ওজনের কম বেশি হচ্ছে, সেই ওজনের কম বেশির কারণে এখানে ডিফ্লেকশন দিচ্ছে, এবং সেখান থেকে আমরা তখন ক্যালকুলেট করছি। ওকে, স্টার ইভেন্টনেস টেস্টার, তো এখানে সাধারণত কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে, যে ক্যাপাসিট্যান্স ডিপেন্ডস অন মাস ভেরিয়েশন, ওজন, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, নন কন্ডাক্টিভিটি, অর্থাৎ যদি কন্ডাক্টিভ হয়ে যায় তাহলে তো আমার ইলেকট্রিক ফিল্ড আরো বেশি সক্রিয় হয়ে যাবে, তো ওটাও তখন বিদ্যুৎ পরিবহন করা শুরু করবে, আর বিদ্যুৎ পরিবহন করলে মাসের কারণে যে আমার ভেরিয়েশনটা হচ্ছে সেটা আমরা পাবো না। তো সেই জন্য বলা হচ্ছে যে মাস ভেরিয়েশন, ওজনের ভেরিয়েশনটা কিরকম। দ্বিতীয়ত বলা হচ্ছে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অর্থাৎ যে ম্যাটেরিয়ালটাকে টেস্ট করছে সেটা ইলেকট্রিক কন্ডাক্টিভ কিনা, বিদ্যুৎ পরিবহন করে কিনা। তো এখন কথা হচ্ছে যে এখানে ফাইবার যদি আমার ময়েশ্চার থাকে তাহলে কিন্তু সেটা বিদ্যুৎ পরিবহনে সাহায্য করবে। সো দিস এফেক্ট দ্য টেস্ট রেজাল্ট, ওকে, দ্য ময়েশ্চার অফ দ্য ফাইবার। সো ছবিটা আমরা দেখি যে however the electrical signal is amplified by a amplifier, an amplified signal lead to the transducer, and the transducer introduce the analog signal that convert into signal directly by the use of computer. So electric circuit থেকে সেটা ইলেকট্রিক সিগন্যালে পরিণত হচ্ছে। This is very common to us. হোপফুলি আমরা এর আগেও যেহেতু দেখেছি, তাহলে আমাদের মাস ভেরিয়েশন, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অর্থাৎ
ইলেকট্রিসিটি পরিবহন করবে কিনা, এন্ড দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য ফাইবার, ময়েশ্চার কন্টেন্টের সাথে সাথে কিন্তু ফাইবার ইলেকট্রিসিটি পরিবহন করার অর্থাৎ পরিবাহিতা বেড়ে যায়, আমরা সেটা জানি। ওকে, এরপর যাই আমরা যদি দেখি যে নেক্সট স্লাইডে আমাদের প্রিন্সিপাল অফ ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স টেস্টার, একই জিনিস আবার একই জিনিস বলছি, বলা হচ্ছে যে the principle of a capacitance tester is the level of unevenness of the yarn drawing saliva by measuring the mass variation along with using the universal resonant capacitance of the principle। তাহলে এটা আমার ক্যাপাসিটর প্লেট টেস্টেড ইয়ার্ন মাস সিগন্যাল সেটা এমপ্লিফাইড হয়ে প্রসেসিং সিগন্যালে পরিণত হচ্ছে। বলা হচ্ছে যে the measuring device of an electric capacitance tester is parallel in air capacitor, the under the certain condition the effect of introducing non-conductive materials such as saliva yarn into the space between the plates to the change of the capacity of the capacitor and the being proportional to the weight material of the present। তাহলে যে পরিমাণ ম্যাটেরিয়াল এর ভিতর দিয়ে পাস হচ্ছে সেটার সাথে প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা বুঝছি এখানে ইলেকট্রিক্যাল সিগন্যালটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। So if the material is down through the capacitor continuously, the change in the capacitor will follow variation weight per unit length of the stud বা সুতার and the unit length of the capacitor. So the necessary detect change in the capacitor and translate the electricity into the meter, which is coefficient variation। দেখো সহজ ভাষায় বলতে গেলে সহজ করে নিবা, পরীক্ষায় যখন আসবে সহজ করে নিবা যে এটা কিভাবে কাজ করছে, যে যেহেতু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ক্যাপাসিটরের মাঝখানে হাই ফ্রিকোয়েন্সি, তো এখানে যখন মাসটা ভেরিয়েশন করছে ওজন, তখন এখানে ইলেকট্রিক ফিল্ডটাও ভেরি করছে এবং তার জন্য ভিন্ন ভিন্ন সিগন্যাল পাঠানো হচ্ছে। সেই সিগন্যাল গুলোকে এমপ্লিফাই করে আমরা আউটপুট নিয়ে আমরা রেজাল্ট প্রকাশ করছি। ওকে, এত কথা যাই বললাম সবগুলোর একই কথা। সো অ্যাডভান্টেজেস অফ দ্য ওস্টার টেস্টার, কি অ্যাডভান্টেজেস রয়েছে বলা হচ্ছে যে সিবি পার্সেন্ট measured by the Gibbs measurement of the weight per unit length, coefficient variation, the change of the capacitor is proportional to the weight per unit length। এই লাইনটা যদি আমরা একটু খেয়াল রাখি, বলা হচ্ছে যে the capacity of the capacitor is proportional to the weight per unit length, অর্থাৎ আমাদের যে ওয়েট পার ইউনিট লেন্থের সাথে সাথে আমাদের যে ক্যাপাসিটর রয়েছে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটিটা চেঞ্জ হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হবে। দ্য ইনস্ট্রুমেন্ট মেজার দ্য ইরেগুলারিটি অফ দ্য ইয়ার্ন এট হাই স্পিড 2 থেকে 100 ফিট পার মিনিট, কিন্তু অনেক ইট ক্যান বি শো বোথ সিভি পার্সেন্টেজ এবং মিন ডেরিভেশন of the material, and the recorded open can work in high speed 100 পার্স মিটার, যে রেকর্ডের পেন রয়েছে সেটা যেটা অর্থাৎ সিগন্যাল দিবে একইভাবে স্পিড 100 পার্স মিটারে কাজ করে থাকে। এটা হচ্ছে যে অ্যাডভান্টেজেস, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি মেশিন যার মাধ্যমে মোটামুটি অ্যাকুরেট মানটাই আমরা পাই এবং ফাস্টার মানটা পাই। ডিসঅ্যাডভান্টেজ যেটা বলা হচ্ছে যে the result obtained by this machine is affected by the moisture content of the material। ডেফিনেটলি যদি ময়েশ্চার কন্টেন্ট চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা বিদ্যুৎ পরিবহন করবে, আর বিদ্যুৎ যখন পরিবহন করবে ফাইবারটা তখন কিন্তু আমার রিফ্লেকশনটা কম হবে, অর্থাৎ অ্যাকচুয়াল যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না। সো this machine cannot detect the thick and thin place। এখানে thick and thin place কোনটা সেটা সে মেজার করে না, এটাই মেজার করে হচ্ছে যে কোথায় ওজন বেশি অথবা কোথায় ওজন কম সেটা। So in this instrument material up to certain thickness can be tested, একটা certain thickness পর্যন্ত টেস্ট করা যায়, এর বেশি এটা টেস্ট করা যায় না, এটা একটা প্রবলেম। কারণ ওই ক্যাপাসিটরের ভিতরের মাঝখানে ডায়া বা স্পেসটা যদি স্পেসের চেয়ে যদি আমার ইয়ানের ভলিউম সাইজ বড় হয়ে যায় তাহলে তো আর সেটা দিয়ে টেস্ট করা যাবে না, সেটাই স্বাভাবিক। To keep the certain cross section shape there should be separate arrangement in instrument like guides or twister। ওকে, অপটিক্যাল মেথড এবার চলে আসবো। এই ক্যাপাসিট্যান্স মেথডের সাথে আমরা পরিচিত সকাল থেকে হয়েছি, এবার আসবো একটু অপটিক্যাল মেথডে। অপটিক্যাল শব্দটা দিয়ে আমরা কি বুঝতেছি, যে এখানে আলো সম্পর্কিত কিছু একটা ঘটবে, তাই না, আলোর মাধ্যমে অপটিক্স। বলা হচ্ছে the optical method measure the variation of the diameter of the yarn and not in mass। কি বলছে, ভেরিয়েশন ইন কোথায়, ডায়ামিটার, ওজন কম বেশি হোক বা না হোক সে বিষয়ে কিন্তু সে কোনো কনসার্ন নয়, সে হচ্ছে কনসার্ন অ্যাবাউট দ্য ভেরিয়েশন ইন ডায়ামিটার। ওকে, ইয়ার্নের যে ডায়ামিটার সেটা। ইরিস ইনস্ট্রুমেন্ট and infrared transmission to identical receivers থাকে এখানে, and the yarn passes through a high speed
one beam to another and looking the portion of the light and the measuring the receiver. কিভাবে করে চলো একটু দেখে নিই আমরা। আমাদের যে অপটিক্যাল মেথড সেটা হচ্ছে, দেখো, the intensity of the beam is compared with the measurement by the receiver and from the difference intensity measure is obtained. আচ্ছা, কিছু বুঝতে পারছো না আমি বলছি, দেখো এখানে আমাদের একটা অপটিক্যাল ডিভাইস থাকে, যে মনে করো একটা পাইপের দুটো অংশ এরকম, এখানে ইনফ্রারেড দেওয়া আছে। তো এই লাইটটা এইটা সরাসরি রিফ্লেক্ট করছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে কি হচ্ছে, পুরোটাই রিফ্লেক্ট করছে। মনে করো, কিভাবে বলবো, এটা একটা লাইট সোর্স, এটা যদি একটা টর্চ হয়, সেই টর্চের মাথায় একটা ব্ল্যাক অর্থাৎ কাভার পরিয়েছে এবং সেই কাভারে দুটো এরকম ইয়ে রয়েছে, পাইপ লাগানো রয়েছে। তো এখন টর্চটা যখন জ্বালানো হবে, এই টর্চের আলোটা কি হবে, এই দুটো দিয়ে বেরিয়ে যাবে, তাই না? এখন এর কোনো একটা সামনে যদি আমাদের হাতটা রাখি, তাহলে সেটার কালো ছায়া পড়বে। তো ঠিক সেম ভাবে এটার সামনে যদি কোনো আমরা একটা ইয়ান রাখি, তাহলে সেই ইয়ানের ইয়েটা পড়বে এখানে, সেই ইয়ানের ছায়াটা পড়বে এখানে, তাই না? এই যে এখানে দেখো যে সেম জায়গা থেকে এটা কাউন্টার হয়ে গেল, তাহলে সেম ডায়ামিটারে যখন যাচ্ছে আলোটা, তার মানে এখানে ফুল রিফ্লেকশন হচ্ছে, তাহলে এটার মান হচ্ছে 1। এবং সেইখানে যে ইয়ানটার আমাদের মেজার করতে হবে, সেই ইয়ানটাকে আমরা যখন এখানে রাখতেছি, তখন কি হচ্ছে, এখান থেকে সেই ইয়ানটা আলোটাকে বাধা প্রদান করছে, তাহলে যতটুকু আলো যাচ্ছে সেটা রিফ্লেকশন আমাদেরকে দিচ্ছে। আসলে দুই রিফ্লেকশন, একটা হচ্ছে যতটা যাওয়ার কথা ছিল ফুল, আর একটা যতটা, তাহলে এইটা থেকে যেটা যেতে পারছে না এটা বাদ দিলে আমরা কি এটা পাবো, জ্ঞানের এরিয়াটা পাবো, ক্রস সেকশনাল এরিয়াটা পাবো। এখন প্রশ্ন হচ্ছে, এই ইয়ানের ক্রস সেকশনাল এরিয়াটা কিরকম, এটা কি রেগুলার নাকি ইরেগুলার? মনে করো আগে পেয়েছো কত 0.2 আর 0.1 সেন্টিমিটার বা 0.001 সেন্টিমিটার, এখন তুমি কতটুকু পেলে সবগুলোর ক্ষেত্রে? সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল যে মেথড, সেটা অপটিক্যাল মেথড এবং আমাদের যে ইয়ে মেথড রয়েছে ক্যাপাসিট্যান্স মেথড, সে দুটোর মধ্যে পার্থক্যটা, প্রধান পার্থক্যটা হচ্ছে যে ক্যাপাসিট্যান্স মেথডে আমাদের ক্যাপাসিটরটা ডিফ্লেক্ট হয় হচ্ছে ইয়ানের ভরের উপরে, ভর বেশি হলে সেটা ডিফ্লেকশনটা বেশি হয়, ভর কম হলে রিফ্লেকশনটা কম হয়। কিন্তু অপটিক্যাল যেটা অপটিক্যাল মেথড, সেই অপটিক্যাল মেথডে আমাদের কি হচ্ছে, মাসটা, আমরা কিন্তু এখানে ওজন নিয়ে কথা বলছি না, আমরা এখানে কথা বলছি যে সাইজ বা ডায়ামিটার নিয়ে। ওকে, তাহলে ইয়ানের সাইজ বা ডায়ামিটারের উপর বেস করে ইয়ানটা রেগুলার নাকি ইরেগুলার সেটা আমরা ডিটেক্ট করছি অপটিক্যাল মেথডের মাধ্যমে। ওকে, তাহলে এখানে যদি ওই লাইট মারি, তাহলে একটা দিয়ে আলো বেরোবে, আরেকটা দিয়ে আলো বেরোবে না, বা আরেকটার মাথায় যেরকম বস্তু থাকবে সেটার ছায়া পড়বে। তাহলে সে দুইটা থেকে, স্ট্যান্ডার্ড থেকে যেটা বাদ দিলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাব, এবং এখান থেকে নির্ণয় করতে পারবো যে আমার ইয়ানটা ঠিক আছে কিনা। ওকে, ইরেগুলার রেগুলার কিনা বা ইরেগুলার কিনা। ওকে, ওকে, নেক্সট স্লাইডে যাই। সো এখানে দুটো পার্থক্য রয়েছে অপটিক্যাল মেথড এবং ক্যাপাসিট্যান্স মেথডের ভিতরে। অপটিক্যাল মেথড বলা হচ্ছে কারেন্টলি ফ্লোয়িং উইল ভেরি ইন সার্কিট as the thickness of the yarn. Change capacity will occur due to the variation weight per unit length of the material. অপটিক্যালে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে ডায়ামিটার অর থিকনেস অফ ইয়ার্ন, আর ক্যাপাসিট্যান্সে বলা হচ্ছে ইউনিট পার লেন্থ, ওজন, এটা সরাসরি ওজনের সাথে রিলেটেড ক্যাপাসিট্যান্স। ময়েশ্চার ইজ দ্য ম্যাটেরিয়াল ক্যান নট এফেক্ট দ্য নিউজ, কারণ হচ্ছে যে ময়েশ্চার যদি থাকেও তাতে তো আমার ইয়ার্ন ডায়ামিটারের ছোট বড় কিছু নাই, কিন্তু যখন ময়েশ্চার থাকতেছে ক্যাপাসিট্যান্স মেথডে, কিন্তু তখন পুরো চেঞ্জটাই, রেজাল্টটাই কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। বলা হচ্ছে ময়েশ্চার ইন ম্যাটেরিয়াল ক্যান এফেক্ট দ্য নিউজ। ক্রস সেকশনাল ইজ জাস্ট বাই ফটো ইলেকট্রিক সেল, আমরা যে ফাইবারের ক্রস সেকশন সেটা সাধারণত ফটো ইলেকট্রিক সেলের মাধ্যমে জাজ করি, আর এটা ওয়েট পার ইউনিট লেন্থের মাধ্যমে জাজ করি। বলা হচ্ছে যে সফট ট্রাস্টেড অর কম্পেয়ার প্লেস ইজ ডিটেক্টেড বাই দ্য ইনস্ট্রুমেন্ট আই ইফ ক্রস সেকশনাল শেপ আর ডিফারেন্ট। তো দেখো এখানে ক্রস সেকশনাল শেপের উপর বেস করে আমরা অ্যানালাইসিস করছি, আর এখানে মাস পার ওয়েটের লেন্থের উপর আমরা অ্যানালাইসিস করছি। ইট ক্যান মেজার দ্য ডায়ামিটার ভেরিয়েশন, ইট ক্যান মেজার দ্য মাস ভেরিয়েশন। সো খুবই সহজ অপটিক্যাল মেথড এবং
ক্যাপাসিটেন্স মেথড দুটো বিষয়ের উপর নির্ভরশীল। ক্যাপাসিটেন্স মেথড বিষয়টি নির্ভরশীল ভরের উপরে, আর অপটিক্যাল মেথড বিষয়টি নির্ভরশীল ডায়ামিটার উপরে। ওকে, সো এটাকে কিন্তু গুলিয়ে ফেলার কোনো কিছু নেই। ওকে, অপটিক্যাল মেথড। এরপরে আমরা যদি একটু আসি যে ইয়ান হেয়ারিনেস। ইয়ান হেয়ারিনেস বলতে কি বোঝাচ্ছে, যে ইয়ানের আমরা যখন ইয়ান চোখ দিয়ে কি আমরা দেখেছি অতি সূক্ষ্মভাবে যে ইয়ানে অনেকগুলি ছোট 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 শর্ট ফাইবার লেগে থাকে বা শর্ট ফাইবার থাকে, যেটাকে আমরা ইয়ান হেয়ারিনেস বলছি। অর্থাৎ এটা যদি একটা ইয়ান হয়, এটা কোর থাকে, তো ইয়ানটা সাধারণত এইভাবে পাক হয়। তো এই পাকটা যদি ইয়ানের সাইজটা এতই ছোট হয় যে একটা টার্নও ঘুরে না, তখন এই ইয়েটা কি হয়, ফাইবারটা হলো বাইরে বেরিয়ে থাকে, যেটাকে আমরা বলতেছি ইয়ান হেয়ারিনেস। বলা হচ্ছে কি যে স্পান ইয়ান, বিশেষ করে স্টাপল ইয়ানের যেগুলো span yarn which are spun from staple fiber are hairy. That means the fiber ends come to out of the main body of the yarn and becomes hairy. অর্থাৎ একটা ফাইবারের সাথে সাথে যে লোমগুলি দেখা যায় সেটাকে হ্যারি ফাইবার বলছি আমরা। তো এই হ্যারি ফাইবার, হেয়ারিনেস বলছি প্রপার্টিসটাকে। কোনো ফাইবারের গাছে যদি এরকম ফাইবার জন্মায়, সরি, তো যদি এরকম জন্মায়, একটু মাইক্রোফোনটা মিউট করবে প্লিজ, কার্ডটা খোলা আছে। তো সেটাকে আমরা ইয়ান হেয়ারিনেস বলছি, যে ইয়ানের গায়ে এই ধরনের ছোট ছোট ফাইবার কি। ওকে, তো বিশেষ করে আমরা যখন সাইজিং করি অথবা সিনজিং করি, সাইজিং এ তো ঢেকে দেই, সিনজিং এ তো পুড়িয়ে ফেলি, ঠিক আছে। প্লিজ শোভন মিত্রা। ওকে, নাও মেথড অফ মেজারমেন্ট অফ ইয়ান হেয়ারিনেস। আমরা কিভাবে এই হেয়ারিনেসটাকে মেজার করব সেটার জন্য আমাদের কয়েকটা মেথড রয়েছে। সেগুলো হচ্ছে যেমন মাইক্রোস্কোপিক মেথড, সিনজিং মেথড, ফটো ইলেকট্রিক মেথড। সবগুলোর ক্ষেত্রেই আমরা কি করছি, ইয়ান হেয়ারিনেসটাকে অ্যানালাইসিস করছি, বা ইয়ান হেয়ারিনেসটাকে কিভাবে অ্যানালাইসিস করা যায় সেটা থাকছে। তাহলে এবার ইয়ান হেয়ারিনেসটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব বা ডিটেক্ট করব, মেজার করব, সেটা যদি বলি, তো সেজন্য কিছু হেয়ারিনেস টেস্টার রয়েছে, যেমন হচ্ছে শ্রিলি, অ্যাটলাস হেয়ারিনেস টেস্টার, জুইক, Mineral Dell, Changing Hairiness, Ooster Tester, Premier Hairiness Tester. These machines are available. Also here present is Ooster Tester, এবং এই Ooster Tester এর মাধ্যমে hairiness ও measure করা যায়। তো যাই হোক, ইফেক্ট অফ ইয়ান হ্যারিনেস বলা হচ্ছে যে ইয়ান হ্যারিনেস কি হবে, এটা কি কি সমস্যার সৃষ্টি করবে। বলা হচ্ছে যে ইট ইম্প্যাক্টস ফুজি অ্যাপিয়ারেন্স অফ দ্য ইয়ান এন্ড রিডিউস দ্য লাস্টার। ফুজি অ্যাপিয়ারেন্স, ছোট ছোট ভেসে থাকলে সেটা কি লাস্টার আলোকে বিস্মরিত করতে দিবে না, অবজর্ব করে নিবে, যার ফলে বস্তুটাকে অনুজ্জ্বল মনে হবে। ইট এফেক্টস প্রপার সাইজিং অফ দ্য ইয়ান। ওকে, সাইজিং এ প্রভাব ফেলবে। ইট কজেস মোর ইয়ান ব্রেকেজ ডিউরিং উইভিং ডিউ টু দ্য হেয়ারিনেস অ্যাডজয়িং থ্রেডস এন্ড স্টিকিং টুগেদার। উইভিং এর সময় এটা থ্রেড এটাকে ছিঁড়ে ফেলবে, কারণ এটা যখন আরেকটা ফাইবারের সাথে হবে, তখন সেটা আসলে ওই যে বাংলায় যাকে বলে ফাঁদে পড়া বা আটকে যায়, এরকম হয়ে সেটা ছিঁড়ে যাবে। রিডিউস দ্য ফেব্রিক কোয়ালিটি বাই ক্রিয়েটিং ওয়েট বার অফ দ্য ফেব্রিক। বলা হচ্ছে ইট কজেস গ্রেটার পিলিং ইন কেস অফ পলিস্টার এন্ড কটন ব্লেন্ডস এর ক্ষেত্রে তৈরি করবে। যাই হোক, দিস আর দ্য ইফেক্টস অফ ইয়ান হেয়ারিনেস। যদি থাকে কি কি হবে, তো আমরা একটু টেস্ট দেখি যে কিভাবে হেয়ারিনেসটাকে আমরা টেস্ট করব। সেটা বলা হচ্ছে প্রিমিয়ার হেয়ারিনেস টেস্টার। সাইজ এবং ইমেজ দেখে বুঝতে পারছো যে এখানে একটা লেসার বিম রয়েছে, লেজার বিম, এখন একটা ইয়ান রয়েছে, এখানে একটা লেন্স রয়েছে। তাহলে লেজার বিমটা থেকে আলো ইয়ানের উপর পড়ে এবং এখানে যাচ্ছে। তাহলে আলো যেগুলো ইয়ান দ্বারা আক্রান্ত অর্থাৎ ইয়ান দ্বারা বাধাগ্রস্ত, সেগুলো কিন্তু আমাদের লেজার বিমে যাচ্ছে না। তারপর সেটাকে ফিল্টার করে সেটাকে আবার লেন্সের ভিতর থেকে ফটো ইলেকট্রিক ডায়োডের মাধ্যমে বের করা হয়। কিরকম বলা হচ্ছে দেখো, a beam of light of laser is diode is alert fall into the yarn. The difference rays and proportional of the yarn thickness are observed by filler which is present between the lens and photoelectrode. Thereby, any of these methods, diffracted rays of projecting fibers are converted into projectile electrical signal by means of photodiode. এখানেও ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত হচ্ছে ফটোডায়োডের মাধ্যমে। খুবই সহজ। তাহলে আমাদের এটা লেজার বিম থাকছে, সেই লেজার বিমে থেকে লেজার দেওয়া হচ্ছে লেন্সের মাধ্যমে ফিল্টার ফেব্রিকটাতে। তো যেখানে ইয়েটা যেতে পারছে লাইটটা, সেটা
আবার সিগন্যালে পরিণত হচ্ছে। তাহলে কি পরিমাণ লাইট যেতে পারছে, তাহলে যত বেশি লাইট কম যেতে পারবে সেটা তত বেশি মোটা বা ইরেগুলার বলবো। তাহলে সেইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে কি করছি, যে হেয়ারিনেসটাকে বের করছি, যে এই যে বাইরের সহ ডায়ামিটারটা কিরকম বাইরের, এটা তো মাইক্রোস্কোপিক ছাড়া দেখা যাবে না, সেটাকে বলা হচ্ছে। এটার মাধ্যমে আমরা প্রিমিয়ার হ্যারিনেস টেস্টারের মাধ্যমে আমরা আমাদের ইয়েটা করতে পারি। দেখো এখানে বিন, লেজার, ইয়ান, লেন্স, ফিল্টার, লেন্স, ফটোডায়োড, এবং এই ফটোডায়োড এটাকে পরবর্তীতে ইয়েতে রূপান্তর করবে। So approximately 1 centimeter of the yarn is examined in Premier hairiness model over the total length of the yarn, and yarn hairiness corresponding to total length of the projecting